কৃতিকের ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক হলেও পরিধিতে খুব একটা বড় নয়। নিচতলায় হল আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার ঘর নেই। আর উপরতলায় একটা মাস্টার বেডরুম, যেটা কৃতিকের নিজের, অনুটা গেস্ট রুম। সেখানে আপাতত অরুরা থাকে। এছাড়া একটা রুম রয়েছে, সেটা কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। তবে এই পুরো বাড়িতে সব থেকে যেটা সুন্দর, তা হলো দুই সাইডে দুটো টানা ছাদ বারান্দা। আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল। ওই ২-৩টা বাথটাবের সমান পানি হবে আর কি। মূলত এটা ব্যবহারের থেকে সৌন্দর্য বর্ধনের জন্যই বেশি তৈরি করা হয়েছে। সন্ধ্যা রাতে ফ্রাগ্রেন্স মোমের আলছে আলোতে পুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে। দেখলে মনে হবে কোনো জাদুকরের তন্ত্রমন্ত্রের ফল। তাতেই আপাতত পা ডুবিয়ে বসে আছে এলিসা, অর্ণব, সায়র আর ক্যাথলিন। যদিও বাইরে হু হু ঠান্ডা, তবে সেটাই উপভোগ করছে ওরা। এলিসা, অর্ণব আর সায়র হলো কৃতিকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। ওদের সবার জীবনেই কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনই পিছু টানবিহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকাবাঁকা পথের অ্যাডভেঞ্চারাস শিহরণ পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মূলত চারজনের জীবনই এক একটা গোলকধাঁধা। আর সে কারণেই হয়তো ওরা সোলমেট। দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। কৃতিক এখনো ভেবে পায় না, ওর মতো একগুঁয়ে বদমেজাজি রকজাটা মাথা গরম ছেলের সাথে ওরা এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল, তাও উইদাউট এনি কমপ্লেইন। ছাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশের পানে এক নাগারে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক। সেদিকে মুক্ত নয়নে তাকিয়ে আছে ক্যাথলিন। ক্যাথলিন হলো এলিসার কাজিন। বয়সে ওদের থেকে বেশ ছোটই, অনুর বয়সেই হবে হয়তো। তবে কেন যেন কৃতিকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। ওর কোনো বাইক রাইড কম্পিটিশন মিস করে না ক্যাথলিন। এছাড়া বাইক রেসিং ফ্যান ক্লাবের টপ ফ্যান ব্যাজও ওর দখলে। আর সেখানে কৃতিক থাকে সবসময় নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে। মোট কথা, রাইডের দিকের খুব বড় ভক্ত ক্যাথলিন। যদিও কৃতিকের এসব বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই। ও তো কেবল নিজের ছন্নছাড়া হৃদয়টাকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্যই জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। কেন যেন এই ব্যাপারটাই এক পৈশাচিক আনন্দ পায় কৃতিক। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা এলিসা সহ বাকি দুজনও জানে। তবে বয়সের দোহাই দিয়ে কেউই খুব একটা পাত্তা দেয় না। আজ কৃতিকের জন্মদিন বলেই কেঁদে কেটে হাজারো অনুরোধ করে তবেই এলিসার সাথে এসেছে সে। সাথে করে কৃতিকের জন্য গিফটও এনেছে। তবে সে গিফট এই জীবনে কৃতিক খুলে দেখবে কিনা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনো ফেরেনি বলে সারা সন্ধ্যা অরু আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে। আপা ফিরল কিনা তা দেখতে কেবলই রুমের বাইরের করিডোরে পা রেখেছিল ওরও। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল এলিসা। এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। এলিসার কথায় বাদশাদে সায়র খানিকটা গলা নামিয়ে বলে, ওই, তাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও কৃতিকের স্টেপ সিস্টার। অবাকের চরম সীমানায় গিয়ে এলিসা বলল, কি বলিস? কিন্তু কৃতিক যে বলল ট্রিট হার লাইক আ সার্ভেন্ট। সায়র কটমটিয়ে কৃতিকের দিকে চাইল, যে এখনো ভাবলেশীন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিসাকে বলে, আমাকেও একই কথা বলেছে বাদরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না। কতটা খারাপ ভাবতে পারছিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডোরে উঁকি দিল এলিসা। কিন্তু দেখলো অরু সেখানে নেই। নিজের কথায় এই মুহূর্তে নিজেই লজ্জিত ও। তাই কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে কিন্তু একদম পার পাবি না, বলে দিলাম। সব বোর করে ফেলবো। সায়র বিরক্ত হয়ে চোখ উল্টে বলল, ভুলে যাস না অর্ণব, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নস যে মনের কথা বের করে ফেলবি। ওদের কথার বহরে কৃতিকও এবার ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ কথা ছড়লে এরিসা, যে কে? ওরু তোর বোন হয়, আগে বলিসনি তো। কৃতিকের সোজা সাপটা জবাব, বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? এলিসা পাল্টা প্রশ্ন করবে। তার আগেই ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হয় অরু। অরুর অবশ্য কফি চাওয়াতে তেমন একটা ইগোতে লাগেনি। কফি তো চেয়েছে। তাছাড়া বাড়ি বয়ে আসা সবাই তো মেহমান, এতটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু অরুকে একজনের মোটেই ভালো লাগেনি। আর সেটা হলো ক্যাথলিন। মানে ও ব্যাপারটা নিতেই পারছে না।
যেখানে ও হাজার চেষ্টা করে তবেই কৃতিককে একটু চোখের দেখা দেখতে পায়, সেখানে এই ব্রাউন স্কিন লম্বা চুলওয়ালা মেয়েটা কিনা কৃতিকের বাড়িতে 24 ঘন্টা থাকে, দিনরাত কৃতিকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপার ভাবতেই ক্যাথলিনের কেমন গা জ্বলে উঠল। কোন এক অজানা কারণে হুট করেই মেয়েটার প্রতি রাগ উগড়ে আসছে ওর। অরুর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা মাখা হাসিটা দেখে একান্তে ফুসফাস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে কফি কাপটা এগিয়ে দেয় অরু। কিন্তু ক্যাথলিন তো এটা নিবে না, সবার সামনে ফিরিয়েও দিতে পারবে না, তাই ইচ্ছে করেই গরম কফিটা উল্টে ফেলে দেয় ও। তবে অসাবধানতায় পুরো কফিটাই অরুর হাতে ছিটকে পড়ল। কফিটা ছিল ধোয়া ওঠা আগুন গরম। তবুও অরু চেঁচালো না, কেবল আহ শব্দের মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সায়র। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা দেখার জন্য, শুধু কৃতিক ছাড়া। ও এখনো নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে সবটা দেখছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিশ নেই তার। সায়র তাড়াহুড়ো করে ওর হাতটাকে টেনে উল্টে পাল্টে দেখে নিল। হাতের অনেকটা জায়গা ধরে লালচে বর্ণ ধারণ করেছে। ওর চোখ মুখ এখনো খিচে বন্ধ করে বসে আছে, মুখে কোনো কথা নেই, কেবল চোখ দিয়েই টুপ করে ঝরে পড়েছে ব্যথাতুর নোনা জল। আর ইউ ওকে বেবি? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল সায়র। ওরও জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতে জ্বালা করছে ভেবে পুলিশ শীতল পানিতে হাতটা ডুবিয়ে দিল সায়র। কয়েক মুহূর্তে পরেই পিট পিট করে চোখ খুলল ওরও। ঠান্ডা পেয়ে সত্যিই বেশ আরাম লাগছে এখন। ওদিকে এলিসা ক্যাথলিনের দিকে চোখ পাকাতেই ক্যাথলিন এসে ক্ষমা চাইল ওরুর নিকট। আম সরি ওরু, আই ডিডন্ট মিন ইট। ওরুর যে রাগ নেই তেমন না, ও দেখেছে ক্যাথলিন ইচ্ছা করে কফিটা ফেলছে। মেয়েটার কর্মকাণ্ডে রাগও লাগছে খুব, তবুও সবার সামনে মনুষ্যত্ব আর চক্ষু লজ্জার খাতিরে বলল, ইটস ওকে, অনেক তো হয়েছে। ওরু ভেতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। অরুর চোখের দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল কৃতিক। এই আগুন ঝরা লেলিহান দাবানলের মতো চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না অরু নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই, যেতে বলেছে চলে যাওয়াটাই উত্তম। শুধু শুধু তাদের কোয়ালিটি টাইমে কাবাম্মে হাড্ডি হয়ে গেল। ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা ত্যাগ করে অরু। ওর রুমে পা রেখেছে কি রাখেনি, তার আগেই ওর রুমে ঢুকে ধপ করে দরজা বন্ধ করে দেয় কৃতিক। এর আগে কখনোই এমনটা করেনি ও, তাই এমন হঠাৎ আগমনে ওরও একটি ভয়ই পেল। দোকাদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত দেওয়ালে। ফুল স্লিভ টি শার্টের দুহাতা উপরে তুলতে তুলতে ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো কৃতিক। অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশের আলোয় কৃতিকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়ার্থ ঢোকিল ওরও। গলায় কথা আটকে আসছে, তবুও আমতা আমতা করে ঋণ ঋণিয়ে বলল, কি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডিয়ার ইউ? একটা কোল্ড আর ডমিনেটিং কণ্ঠস্বর কানে এলো অরুর। অজানা অধিকারবোধ উপচে পড়ছে প্রত্যেকটা শব্দে। কি করেছি? ভয়ে ভয়ে শুধায় অরু। কৃতিক এগিয়ে এসে অরুর ছ্যাঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরল। এবার ভীষণ ব্যথা পেল অরু। ব্যথা অনেকটা জোরেই চেঁচিয়ে উঠল, আহ আমার লাগছে। কৃতিক থামল না, ওর হাতটা ধরেই টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে থাকলো অরুর দগদগে পোড়া হাতটাকে। জয় আতঙ্ক আর ব্যথায় জর্জরিত অরুর আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, কি করছেন আপনি? কোনো স্বাভাবিক মানুষকে এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতোই অরুর হাত থেকে ঘষতে ঘষতে কৃতিক জবাব দেয়, আমি স্বাভাবিক তোকে কি বলল? একে তো পুরো চামড়া নরম হয়ে আছে, তার উপর এতক্ষণ যাবৎ এক নাগাড়ে ঘষা মাজার ফলে হয়তো সেটাও উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তো অরুর কান্নায় এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো। পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কৃতিক ওর হাত ছেড়ে দিল। তারপর ফেনায় ভর্তি হাতটা দুগালে চেপে ধরে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। কান্নারও তরু বলল, আমি করেছিটা কি? কৃতিক একটা বিরক্তিমাখা হাসি ছুড়ল অরুর পানে, তারপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, ইন ফিউচার ডোন্ট ডিয়ার টু টাচ এনিওয়ান এলস। আজ সারা রাতেও হয়তো বিদ্যুৎ আসবে না। না, এখনো অনু ফিরেনি।
একে তো অনুর জন্য চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতে ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারংবার। বিছানায় আতশোয়া হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে ওরও। তখন কৃতিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে গিয়েছে। এই লোককে ঠিক কি বলবে ভেবে পায় না ও। পাগল নাকি ভিনগ্রহ বাসিন্দা? অরুর আনমনা ভাবনার ছেদ ঘটে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে। এভাবে অপরিচিতদের মতো নক করাই অবাক হয় অরু। নিশ্চয়ই আপা নয়, তাই একটু ঠিকঠাক হয়ে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে এলিসা। এলিসা মেয়ে, তবে চলন বলন কোনোটাই মেয়েদের মতো নয়। ওর পরনে ছেটে আছে কালো স্কিনি প্যান্ট আর ক্রপ টপ, যার উপর শীতের ওভারকোট। বব কাটা চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নোট শেডের লিপস্টিকের আস্তরণ। এক ঝলক দেখলে মনে হবে মাত্রই টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিসার কৃত্রিম সৌন্দর্যের কাছে অরুর অপার্থিব সৌন্দর্যকে নিছাকি সাদামাটা আর ফিকে লাগছে। অরু নিজেরও কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু এলিসার সম্মোহনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারণা, এলিসা মেয়েটা মোটেই খারাপ না। এলিসা রুমে ঢুকেই প্রথমে অরুর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখল, তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করলো? অরুর কথা ঘুরিয়ে বলল, আমিই করেছি, যাতে তাড়াতাড়ি ব্যথা কমে যায়। এলিসা শব্দ করে হেসে বলল, তোমার অনেক বুদ্ধি, বুঝেছি। এলিসার কথায় অরু হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি করে কাকে বলছো? আমি কৃতিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখন সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলেন না? ওই হনুমানটাকে না, মানে কৃতিক ভাইয়াকে। এলিসা ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কৃতিক কেমন আমার জানা নেই ওরু, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনারই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনের কারোরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যে জিনিসের সব থেকে অভাব, তা হলো একটা পরিবারের স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজনই ভালোবাসার কাঙাল, পরিবারের কাঙাল। তাই হয়তো ওপরওয়ালা আমাদেরকে বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। এলিসার কথার পাছে ওর নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলল, অন্নবা শহরে তো বাবা মা নেই, কিন্তু আমার কৃতিকের তো থেকেও নেই। ওরু মেকি হেসে জানার ভান করে বলল, না আপু, ভুল ভাবছেন, কৃতিক ভাইয়ারও বাবা মা কেউ নেই। এলিসা অবাক চোখে উড়ির পানে চাইল, মনে মনে ভাবল, তার মানে এই নিয়ে কিছুই জানে না। কি হলো আপু, কিছু ভুল বললাম? কৃতিকের মা বেঁচে আছে ওরু, শি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। এলিসার কথায় ওরু যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরে ও ভুল জানতো কৃতিকের মা মারা যায়নি? এলিসা আরও খানিকটা জটলা খুলবে, তার আগে ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় এলিসা। পেছন পেছন এগিয়ে যায় উরুও। মধ্যিখানে বসে থরথর করে কাঁদছে ক্যাথলিন। ওকে চারদিক থেকে ঘিরে রেখে অর্ণব আর সায়র কৃতিক সেদিকে তাকিয়ে কাউচে বসে বসে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামলো। অরু সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। কি হলো হঠাৎ ক্যাথলিনের? নিচে গিয়ে এলিসা জিজ্ঞেস করতেই অর্ণব জানায়, ক্যাথলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে। হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিসা বলল, কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎই নেই। ক্যাথলিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না, জেকে ভাইয়া বলেছিল স্প্রেসো পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই কথাটুকু শেষ করে আবারও হু করে কান্নায় ভেঙে পড়ে ক্যাথলিন। কে, তুই আবার কবে থেকে এসপ্রেসো খাস? আগে তো দেখিনি। নিঃসংকোচে আপেল কামড় বসাতে বসাতে কৃতিক বলে, আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিস্কের তো কিছুই নেই। এলিসা আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার, আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব সকুচিত হয়ে বলে, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, ব্যাস। এলিসা নিজের দিকে হাত টেনে বলে, অর্ণব হাত ছাড়। না, ছাড়বো না।
অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে হয়তো ইলিসের কথাই শুনতো। সায়র এদের সিনেম্যাটিক কাহিনী দেখে বিরক্ত প্রকাশ করে বলল, গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে। ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্ত মাত্র, ওরা এখনো করিডোরেই দাঁড়িয়ে আছে। কৃতিক ওকে লক্ষ্য না করেই বাইরে গিয়ে মেইন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হলরুমের চারিপাশ। পুরো ভ্রু কুঞ্চিত করে মনে মনে আওড়ালো, তার মানে বিদ্যুৎ অনেক আগে এসেছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন?